হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বেঙ্গল স্টাডি হাব। তো 6 জুন 2020 দ্য হিন্দু নিউজ পেপার থেকে ইম্পর্টেন্ট আর্টিকেলস আমরা দেখে নেব। ওকে, তো চলো স্টার্ট করছি। প্রথম আর্টিকেল তোমরা দেখতে পাচ্ছ, ইন্ডিয়া চায়না হোল স্টক এগ্রি টু রিজলভ ডিফারেন্সেস পিসফুলি। তো তারা ইন্ডিয়া আর চায়নার মধ্যে যেন বৈঠক হচ্ছে। তো ডিফেন্স যেটা মিলিটারি লেভেলের যেটা টক হচ্ছে, লেফটেন্যান্ট জেনারেল লেভেলের, সেই মিটিংটা কিন্তু হচ্ছে। এবং এখানে দেখতে পাবে তোমরা যে চায়না একজন নতুন কমান্ডার কিন্তু নিযুক্ত করেছে। তো ইন্ডিয়া আর চায়না টক করবে, যেটার নিউজ আমরা কিন্তু 7 জুনের বা 8 জুনের আর্টিকেল থেকে দেখে নেব ফাইনালি কী ডিসিশন হলো। ঠিক আছে, তো কিন্তু পিসফুলি তারা কি করছে, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলে যেটা প্রবলেম চলছে সেটা কিন্তু পিসফুলি রিজলভ করতে চাইছে দুটোই কান্ট্রি। এটাই বলা হয়েছে। কনসেনসাস একটা যেন আসে, মানে কনসেনসাস মানে দুই পক্ষের মধ্যে মিল। তো দেখো, বোথ সাইডস এগ্রিড টু হ্যান্ডেল ডিফারেন্সেস থ্রু পিসফুল ডিসকাশন বিয়ারিং ইন মাইন্ড দ্য ইম্পর্টেন্স অফ রেসপেক্টিং ইচ আদার্স সেন্সিটিভিটি, কনসার্নস অ্যান্ড অ্যাসপিরেশন অ্যান্ড নট অ্যালাউ দেম টু বিকাম ডিসপুটস। ঠিক আছে, তারা ডিসপুট হতে দিতে চায় না কোনো পক্ষই। এবং এটা ইন্ডিয়া বলছে, এবং চায়না বলছে, চায়না রিপ্রেজেন্টেটিভরা বলছে both sides agreed to implement the consensus that two countries do not constitute a threat to each other and do not let differences rise into disputes. তারাও বলছে যে যাতে কোনো রকম ডিসপুট না হয়ে যায়, যেগুলো অপরের মধ্যে ডিফারেন্সেস আছে সেটা যাতে ডিসপুট না হয়ে যায়, সেটা কিন্তু চায়না বলেছে। এবং চায়না কিন্তু একজন নতুন আর্মি কমান্ডার নিযুক্ত করেছে, অ্যাপয়েন্টেড আ নিউ আর্মি কমান্ডার। তার নাম হচ্ছে লেফটেন্যান্ট জেনারেল সু সিলিং। তার নাম QUILING। এটা কিন্তু মনে রাখবে, এটা পরীক্ষায় আসতে পারে। তো চায়না একটা নতুন কমান্ডার নিযুক্ত করছে, এই কিন্তু রিপ্রেজেন্টেটিভ করবে এই যে টক যেটা হবে তাকে, সু সিলিং লেফটেন্যান্ট জেনারেল। এবং আমাদের তরফ থেকে যে লেফটেন্যান্ট জেনারেল যাবেন তার নাম হচ্ছে, তোমরা দেখতে পাবে এখানে কি রয়েছে, নেক্সট আর্টিকেলে আমরা দেখে নেবো। আরও আর্টিকেল আছে আমাদের, ওর মধ্যে কিন্তু নামটা আছে। ঠিক আছে, ওটা আমরা দেখে নেব। চলো আমরা নিচে যাই। তো এখানে দেখতে পাচ্ছ, ম্যাসিভ স্পাইক ইন ফরেন ফ্লোজ ইনটু মার্কেট। তো আমাদের যে মার্কেটে রয়েছে না, আমাদের যেটা ফিনান্সিয়াল মার্কেট, সেখানে কিন্তু ফরেন ফ্লো হচ্ছে। ঠিক আছে, ফরেন ফ্লো ইন দ্য সেন্স এখানে FPI বেশি হচ্ছে। ফরেন ফ্লো মানে যখন অন্যান্য কান্ট্রির দেশের লোকরা আমাদের মার্কেটে ইনভেস্ট করে লিকুইড ফর্মে, স্পেশালি ইকুইটি মার্কেটে, স্টক বা শেয়ার মার্কেটে, তখন তাকে আমরা বলি FPI, ফরেন পোর্টফোলিও ইনভেস্টমেন্ট। তো ফরেন পোর্টফোলিও ইনভেস্টমেন্ট বস শেয়ার ওর্থ অফ ₹20,840 crore ইন দ্য জাস্ট 5 ট্রেডিং সেশন ইন দ্য কারেন্ট মান্থ। এক মাসের মধ্যে এতগুলো FPI কিন্তু আমাদের দেশে এসেছে, ফরেন পোর্টফোলিও ইনভেস্টমেন্ট। এর মানে হচ্ছে ফরেন থেকে ডাইরেক্ট ইনভেস্টমেন্ট হয়েছে, FDI না, কিন্তু ফরেন থেকে ইনভেস্টমেন্ট হয়েছে আমাদের ইকুইটি বা শেয়ার মার্কেটে। আমাদের কোম্পানিগুলো, আমাদের দেশের কোম্পানিগুলোর বন্ড, সিকিউরিটি, শেয়ার তারা কিন্তু কিনেছে। এটাকে ইকুইটি মার্কেট মানেই শেয়ার মার্কেট। তো এই জিনিসগুলো হয়েছে, তার ফলে কিন্তু আমাদের অর্থনীতিটা একটু আপ হয়েছে, দেখতে পাচ্ছ তোমরা। তো তাদের FPI বাড়ার ফলে। আর FDI কি, যখন ফরেন কোম্পানি, যখন আমাদের দেশে কোনো কোম্পানি এস্টাবলিশ করবে নিজেদের, ঠিক আছে, নিজেদের ইনস্টিটিউশন এস্টাবলিশ করবে, তখন আমরা সেটাকে FDI বলবো, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট। এবং সেটা কিন্তু ক্যাপিটাল ইনভেস্টমেন্ট প্রায় তার পরিমাণ ধরে নিতে পারো। আর FDI সেটা লিকুইড, FPI যখন তখন তারা তুলে নিতে পারে, কিন্তু FDI কিন্তু যখন তখন তুলতে পারবে না, কারণ এত বড় একটা কোম্পানি তারা এস্টাবলিশ করবে। ঠিক আছে, যেমন এখানে অ্যাপেল কোম্পানি, গুগল কোম্পানি যদি কোনো অফিস থাকে, খুব সহজে কিন্তু সেটা তোলা যাবে না। কিন্তু একটা ইনভেস্টমেন্ট স্টক মার্কেটে করে, যদি আজকে করলো কালকে তুলে নিতে পারবে। তো এটা হচ্ছে FPI অ্যান্ড এটা হচ্ছে FDI। ওকে, এটা আমরা বুঝলাম। নেক্সট আমরা আর্টিকেলে চলে যাব। আমাদের এগুলো আমাদের জানতে হবে। আনলফুল প্রিভেনশন অ্যাক্টিভিটিস অ্যাক্ট। তো দিল্লি পুলিশ কি করেছে, UAPP অন সেকেন্ড পিঞ্জরা টড অ্যাক্টিভিটি। তো এই যে পিঞ্জরা টডের গ্রুপের একজন অ্যাক্টিভিটিসটার ওপর দিল্লি পুলিশ UAPA লাগিয়েছে। UAPA এর ফুল ফর্ম হচ্ছে আনলফুল অ্যাক্টিভিটিস প্রিভেনশন অ্যাক্ট। মেনলি এই অ্যাক্টটা এসেছিল 1967-এ। এবং এই অ্যাক্টের মধ্যে যারা টেররিস্ট অ্যাক্টিভিটি করতো আমাদের দেশে, তাদেরকে কিন্তু মানে অ্যারেস্ট করার ক্ষমতা দেওয়া হয়েছিল। তো এবং যেই যার নামে এটা করেছে, 4th কেস এগেনস্ট দেবগঙ্গা কালিতা। ঠিক আছে, এবং দেখতে পাচ্ছ, দ্য পুলিশ হ্যাভ ফাইল্ড অ্যান FIR এগেনস্ট দেবাঙ্গানা কালিতা, হু ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য পিঞ্জরা টড গ্রুপ আন্ডার দ্য স্ট্রিনজেন্ট, খুব কঠোর আইন এটা, আনলফুল অ্যাক্টিভিটিস প্রিভেনশন অ্যাক্ট।
তাহলে আমরা এর ফুল ফর্ম মনে রাখবো। এবং এটা কবে লাগু হয়েছিল? 1967 সালে। এবং রিসেন্টলি 2019 সালে কিন্তু অ্যামেন্ডমেন্ট করে এটাতে আগে খালি টেরোরিস্টরাই এর আন্ডারে আসতো, এখন কিন্তু ইন্ডিভিজুয়ালকেও আনা হতে পারে এবং পার্টিকুলার সেকশনের আন্ডারে তাদেরকে ইন্ডিভিজুয়াল যদি এই কোনো আনলফুল অ্যাক্টিভিটি করে তাদেরকে কিন্তু এই সেকশনে আনা হতে পারে। এটাই কিন্তু এই আর্টিকেলে ছিল। নেক্সট আমরা দেখতে পাবো, নেক্সট আর্টিকেল আমরা যদি দেখি যাই, সবগুলো আর্টিকেল আমাদের ইম্পর্টেন্ট থাকে না। এখানে এডিটোরিয়াল আছে, এখানে ওই তোমরা এই আর্টিকেলটা পড়তে পারো 6 জুনের, যেটা ভাইজ্যাগে যে টক্সিক যেটা হয়েছিল ওখানে, তাই না, ভাইজ্যাগ বা অন্ধ্রপ্রদেশে যে গ্যাস দুর্ঘটনা হয়েছিল সেটা নিয়ে রয়েছে এখানে লেখা বড় একটা আর্টিকেল। এখানে তোমরা দেখতে পাচ্ছ রাজ্যসভা মল্লিকার্জুন খাড়গে যিনি আগে আমাদের অপোজিশন লিডার ছিলেন, তাকে কিন্তু এখন রাজ্যসভায় নমিনেট করা হয়েছে। তিনি এখন রাজ্যসভায় মেম্বার হিসেবে যদি ইলেক্টেড হবেন তখন তাকে কিন্তু ইলেক্টেড করা হবে। তো যাই হোক, রাজ্যসভায় নমিনেটেড করা হয়েছে। দেখো, কংগ্রেস জেনারেল সেক্রেটারি এম মল্লিকার্জুন খাড়গে অন ফ্রাইডে ওয়াজ নমিনেটেড অ্যাজ দ্য পার্টিস অফিসিয়াল ক্যান্ডিডেট ফ্রম দ্য কর্ণাটকা ফর দ্য রাজ্যসভা ইলেকশন। তিনি কিন্তু এখনও জিতেননি ইলেকশন, তাকে নমিনেট করা হয়েছে পার্টি থেকে। এই কর্ণাটক রাজ্য থেকে তিনি রাজ্যসভার মেম্বার হবেন। রাজ্যসভার ইলেকশন যেটা হবে রিসেন্টলি, তো রাজ্যসভার ইলেকশন কিন্তু কয়টা সিটের জন্য হবে? 4টা সিটের জন্য হবে। রাজ্যসভায় 4টা সিট এখন ফাঁকা আছে, তার জন্য রিসেন্টলি ইলেকশন হবে। এবং রাজ্যসভা ইলেকশনের জন্য কথা যদি আমরা বলি, তাহলে কিন্তু রাজ্যসভার ইলেকশনটা ইনডাইরেক্ট হয়। যেরকম লোকসভার ইলেকশন ডাইরেক্টলি আমরা ভোট দিই, রাজ্যসভায় কিন্তু ডাইরেক্টলি আমাদের রিপ্রেজেন্টেশন থাকে না। আমাদের যে সিলেক্টেড রিপ্রেজেন্টেটিভ স্টেটে থাকে, স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি মেম্বাররা কিন্তু ইনডাইরেক্টলি তারা কিন্তু ভোট দিয়ে তাদেরকে ইলেক্ট করেন রাজ্যসভা মেম্বারকে। ওকে, এবং টোটাল যদি মেম্বার বলি, রাজ্যসভার মেম্বারের স্ট্রেন্থ ম্যাক্সিমাম 250, কিন্তু অ্যাট প্রেজেন্ট কটা সিট আছে? 245। তার মধ্যে 233টা সিট আছে কোথা থেকে? রাজ্য এবং ইউনিয়ন টেরিটরি থেকে। এবং 12 জনকে প্রেসিডেন্ট নমিনেট করেন ইন দ্য ফিল্ড অফ আর্ট, লিটারেচার, সায়েন্স অ্যান্ড সোসাইটি, মানে সোশ্যাল কালচার যেটাই কি বলো, সেখান থেকে তিনি কিন্তু লিটারেচার, সায়েন্স, আর্ট অ্যান্ড সোশ্যাল সার্ভিস থেকে তিনি নিয়োগ করতে পারেন। নেক্সট তোমরা দেখতে পাচ্ছ টাফ নেগোসিয়েশন হেড এক্সপার্টস। তো এই যে হবে সেটাকেই এখানে বলা হয়েছে। কিন্তু কি হবে? এই যে মিটিং হবে, যেটা আমি প্রথমে বললাম। তো দেখো, তিনি একজন আমাদের ফর্মাল, যিনি একজন মিলিটারি পার্সোনাল ফর্মাল, তিনি কিন্তু এই কথাটা বলেছেন, দ্য ব্যাকড্রপ অফ দ্য পুশ বাই দ্য চায়না ইজ টু reassert its hegemony in the light of other development. Military commander can at best spell out the expectations on both sides. What they can do diffuse the situation. Then the ball will get thrown to the political level. Lieutenant General H.S. Panang, retired. তো আমাদের রিটায়ার্ড একজন লেফটেন্যান্ট জেনারেল H.S. পানাং, তিনি এই মন্তব্য করেছেন যে এই যে মিলিটারি লেভেলের যে টক হবে, মানে লেফটেন্যান্ট জেনারেল লেভেলের যে টক হতে চলেছে, সেটা জাস্ট কি করবে? সেটা শুধু তখনকার সময়ের জন্য ডিফিউশন করবে, যে এখন আর এক্সক্যালেশন হচ্ছে না। বাট চায়না যে এত অ্যাগ্রেশন করে নিয়েছে ইন্ডিয়ার ভেতরে, সেটা কিন্তু সলভ করা যাবে না এই টকের মাধ্যমে। এটার জন্য পলিটিক্যালি কিন্তু কথা বলতে হবে, পলিটিক্যাল লিডারদের মধ্যে আলোচনা করতে হবে। সো এই আলোচনার খুব একটা যে লাভ হবে সেটা তিনি বলছেন। যেমন দেখো, দিস মিলিটারি টু মিলিটারি টক্স উইল এনশিওর দ্যাট দেয়ার ইজ নো এসক্যালেশন অন দ্য গ্রাউন্ড বিটুইন দ্য টু সাইডস, বাট রেজলিউশন ইজ নট গোয়িং টু হ্যাপেন ফ্রম মিলিটারি টক্স অ্যালোন। একা কিন্তু এই কাজটা করবে না। ইট উইল টেক সাম লং হার্ড নেগোসিয়েশন অ্যান্ড উড রিকোয়ার ডিপ্লোম্যাটিক ইন্টারভেনশন। তো ডিপ্লোম্যাটিক ইন্টারভেনশন বলতেই পলিটিক্যাল লেভেলের টকের কথা তিনি এখানে বোঝাতে চেয়েছেন, ঠিক আছে। এবং এই যে তিনি লেফটেন্যান্ট জেনারেল DS হুডা কিন্তু বলেছেন এটা হিন্দুকে, যেটা আগে দেখলাম তিনি বলেছেন H.S. পানাং। আর লেফটেন্যান্ট জেনারেল রিটায়ার্ড আরেকজন DS হুডা, এটা তিনি এই কথাটা বলেছেন যে এসক্যালেশন কিন্তু মিলিটারি টকে কমবে না। এবং মিটিংটা কোথায় হচ্ছে এটা তোমরা মনে রাখবে, চায়না সাইডে মিটিংটা হচ্ছে। চাইনিজ ইকুইভ্যালেন্ট টু বি হেল্ড, আমাদের যে দুজনের টক হবে ইন্ডিয়া চায়না মিলিটারি টক, সেটা চুসুল মালডো বর্ডারে হবে। চুসুল মালডো বর্ডার, এই নামটা মনে রাখতে হবে। চুসুল মালডো বর্ডারে এই মিটিং পয়েন্ট, এটা মিটিং পয়েন্ট ঘোষণা করা হয়েছে এবং সেটা চায়নার সাইডে আছে এই জায়গাটা। ওকে, নেক্সট আমরা দেখতে পাচ্ছি এখানে
The stand-up began a month back with scuffles on the night of May 5. তো May 5 থেকে এই এরকম একটা এসকালেশন শুরু হয়েছে চায়নার তরফ থেকে, বর্ডার একটা টেনশন শুরু হয়েছে। এবং আর কোন কোন জায়গা নিয়েছে, মেনলি প্রথমে কোন জায়গায় প্যাংগংশো লেক আছে, সেখানে কিন্তু প্রথমে শুরু হয়েছে, রেজাল্টিং ইন সিরিয়াস ইনজুরিজ অন বোথ সাইডস। দেয়ার ওয়াজ অ্যানাদার স্কাফল অন May 9। তারপরে May 9 আবার হয়েছে কোথায়, নাকুলা ইন সিকিম। তো দুটো ফ্রন্টে হয়েছে আমাদের চায়নার সাথে বর্ডার টেনশন। একটা হচ্ছে প্যাংগংশো লেক, যেটা হচ্ছে আমাদের নর্থে আছে, ঠিক আছে, উত্তরাখণ্ডের সাইডে। এবং সেকেন্ডটা আমাদের হয়েছে নাকুলা, যেটা সিকিম বর্ডারে রয়েছে। ওকে, এবং চায়না হ্যাজ সিস্টেম্যাটিকলি ব্রট ইন লার্জ নাম্বার অফ ট্রুপ ইনসাইড ইন্ডিয়ান টেরিটরি অ্যাট ভেরিয়াস পয়েন্টস অন প্যাংগংশো লেক, গালওয়ান অ্যান্ড হট স্প্রিংস ইন লাদাখ। সো লাদাখ এরিয়াতে, ওটা উত্তরাখণ্ড হবে না, লাদাখ এরিয়া হবে। তো চায়না কি করেছে, 3টা জায়গায় কিন্তু সিগনিফিক্যান্টলি তারা ট্রুপকে আমাদের ইন্ডিয়ার ভেতরে ঢুকিয়ে দিয়েছে। সেই 3টে জায়গা কোনগুলো, প্যাংগংশো লেক লাদাখ এরিয়াতে, গালওয়ান রিজিয়ন অ্যান্ড হট স্প্রিং রিজিয়ন ইন লাদাখ, এই 3টে জায়গায় কিন্তু তারা ট্রুপ করেছে। এবং কারণটা কি ছিল তোমরা জানো, যে ইন্ডিয়া ইনফ্রাস্ট্রাকচার বিল্ড করছিল, রোড বিল্ড করছিল, দৌলত বেগ ওল্ডি রোড, এবং এরকম রোডগুলো ইনফ্রাস্ট্রাকচার বিল্ডিংয়ের ফলে কিন্তু চায়না কিন্তু এরকম মানে বলতে পারো একদম বাংলা ভাষায় হিংসা করছে। ওকে, হিংসা তো না, স্বার্থ তাদের আছে। তারা ভাবছে আমরা ধীরে ধীরে ইনফ্রাস্ট্রাকচার বিল্ড করে শক্তিশালী হই, আর কোনো দেশ যাতে না হতে পারে। নেক্সট দেখতে পাচ্ছ, নেগোশিয়েটিং আ পুল ব্যাক বাই চায়না ফ্রম প্যাংগংশো অ্যান্ড গালওয়ান উড বি ট্রিকি। তিনি বলছেন এই যে প্যাংগংশোতে এবং গালওয়ানে যে চায়না এতটা ঢুকে পড়েছে, তাকে পুল ব্যাক করা, তাকে আবার পেছনে ঠেলা কিন্তু খুব মুশকিল হবে। সেটা কিন্তু এই যে টক হতে চলেছে তার মাধ্যমে হবে না, এটাই কিন্তু তিনি বলেছেন। তারপরে দেখতে পাচ্ছ, UNSC ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলের মিটিং হবে, ভোট হবে। তার মধ্যে কিন্তু ইন্ডিয়াকে কিন্তু এশিয়া প্যাসিফিক রিজিয়ন থেকে চুজ করা হচ্ছে। তো ইন্ডিয়া কি বলেছে দেখে নেব। আমাদের এখন ফরেন মিনিস্টার কে, এস জয়শঙ্কর। তিনি আগে কে ছিলেন, ফরেন সেক্রেটারি ছিলেন, এখন তিনি আমাদের ফরেন মিনিস্টার এস জয়শঙ্কর। ইন্ডিয়া উইল হাইলাইট ইন্টারন্যাশনাল টেরোরিজম, ইউনাইটেড নেশনস রিফর্মস অ্যান্ড সিকিউরিটি কাউন্সিল এক্সপ্যানশন। ইন্ডিয়া যখন ইলেক্টেড হয়ে যাবে ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল, যেটাকে আমরা বলি রাষ্ট্রসংঘ সুরক্ষা পরিষদ, তার একজন কিন্তু টেম্পোরারি মেম্বার হবে। কারণ জানি আমরা 5জন পার্মানেন্ট মেম্বার আছে, চায়না, ফ্রান্স, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, তারপরে হচ্ছে তোমার ব্রিটেন, ইউকে এবং রাশিয়া। এই 5টা দেশ কিন্তু ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলে রয়েছে পার্মানেন্ট মেম্বার, এবং 10টা কিন্তু নন পার্মানেন্ট মেম্বার রয়েছে। তার মধ্যে ইন্ডিয়াকে ইলেক্টেড করা হবে এশিয়া প্যাসিফিক গ্রুপ থেকে। ইন্ডিয়া নমিনেটেড হয়েছে, এখান থেকে একমাত্র ইন্ডিয়ায় রয়েছে। তো ইন্ডিয়া কিন্তু পাক্কা যে ইন্ডিয়া ওই সিটটা পাচ্ছে। তো ইন্ডিয়া কি করবে, ইলেক্টেড হওয়ার পর নন পার্মানেন্ট সদস্য হিসেবে সিকিউরিটি কাউন্সিলের, ইন্ডিয়া কি করবে, হাইলাইট করবে ইন্টারন্যাশনাল টেরোরিজম ব্যাপারটাকে, ইউনাইটেড নেশনসের রিফর্ম আনা দরকার, সিকিউরিটি কাউন্সিলটাকে আরও এক্সপ্যান্ড করা দরকার। আর এখনও কিন্তু 15টা মেম্বারই থেকে গেছে। স্ট্রিম লাইনিং দ্য ওয়ার্ল্ডস বডি পিস কিপিং অপারেশন অ্যান্ড টেকনোলজি ইনিশিয়েটিভ ডিউরিং ইস আপকামিং টেনিউর অ্যাজ এ নন পার্মানেন্ট মেম্বার অফ দ্য ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল ইন 2021-22। এই পিরিয়ডের জন্য কিন্তু ইন্ডিয়া বলছে, and said external minister S Jaishankar, and this will be the 8th time India will occupy a non-permanent seat with the last কিন্তু 2011-12-তে ইন্ডিয়া নন পার্মানেন্ট মেম্বার হয়েছিল সিকিউরিটি কাউন্সিলে। এবার 8বার কিন্তু এইটা নিয়ে 8বার হচ্ছে, মানে 7বার এই সময় হয়েছিল, আর এখন নিয়ে 8বার কিন্তু ইউনাইটেড সিকিউরিটি কাউন্সিলের নন পার্মানেন্ট মেম্বার হচ্ছে ইন্ডিয়া। কারণ পার্মানেন্ট মেম্বার তো চেঞ্জ হয় না, নন পার্মানেন্ট মেম্বার কিন্তু 2 বছরের জন্য ইলেক্টেড হয়, ঠিক আছে, তারপরে আবার অন্য কাউকে দিয়ে দেওয়া হয় সিটটা। ওকে, তারপরে বলা হয়েছে এখানে দেখো, ইন্ডিয়া ইজ গ্যারান্টিড আ প্লেস ইন ইউএসএসসি অ্যাজ ইট ইজ দ্য সোল ক্যান্ডিডেট ফর এশিয়া প্যাসিফিক, বাট নিডস 2/3 অফ দ্য 193 মেম্বার অফ জেনারেল অ্যাসেম্বলি টু ভোট ইন ইজ ফেভার। কিন্তু তবুও ইন্ডিয়াকে 193 জনের যে গ্রুপ আছে ইউনাইটেড নেশনসের, তার 1/3-এর কিন্তু 2/3-এর কিন্তু অ্যাপ্রুভাল লাগবে যদি ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলের নন পার্মানেন্ট মেম্বার হতে হয়। আর ইউএনএসসির কাজ কি, ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড সিকিউরিটি কিন্তু এনশিওর করা পুরো ওয়ার্ল্ডে ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলের কাজ। ওকে, তো আজকে আমাদের আর্টিকেল মোটামুটি শেষ হয়ে গেল, ঠিক আছে। নেক্সট আমরা এর পরের দিন দ্য হিন্দু নিউজ পেপার থেকে ইম্পর্টেন্ট কয়েকটা পয়েন্ট দেখবো, যেটা আমাদের পরীক্ষার জন্য হেল্পফুল হবে। থ্যাংক ইউ।